ইউনূস সরকারের প্রোপাগান্ডা বাহিনী প্রোপাগান্ডা চালাচ্ছে যে শেখ হাসিনা যা কিছু করেছে বাংলাদেশ ধ্বংস করে রেখে গেছে। কিন্তু আজকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে বলবো যে এখন পর্যন্ত আপনারা বাংলাদেশে ইতিবাচক যা কিছু দেখছেন সব হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের কৃতিত্ব। আবার গতকালকে একটি খবর চোখে পড়লো, সেটি নিয়েই কথা বলতে চাই এই মুহূর্তে। নানান কৃতিত্ব জাহির করার পাশাপাশি এটি নিয়েও একটু কথা বলতে চাই। কৃতিত্ব এমন কোনো বিষয় নেই যেটি নিয়ে কৃতিত্ব জাহির করছে না। অন্যদিকে শেখ হাসিনাকে গালিগালাজ করছে, আওয়ামী লীগকে গালিগালাজ করছে। যেমন কাতারে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়োগ, গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব, বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে বাংলাদেশ থেকে 725 সদস্য নেবে, সেনা সদস্য নেবে কাতার। ডক্টর ইউনূস হঠাৎ করে কাতারে গেলেন, 725 সেনা সদস্য নেবার ব্যবস্থা হয়ে গেল। আসলে কি তাই? আসলে কিন্তু তার নয়। এটি বিগত সরকারের একটি ধারাবাহিকতা। কাতার বাংলাদেশের অন্যতম বন্ধু প্রতিম একটি দেশ। বাংলাদেশের সাথে চমৎকার সম্পর্ক বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কাতারের সাথে চমৎকার একটি সম্পর্ক বিরাজমান ছিল। এই যে আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি, ঠিক এক বছর আগে, আজকে আমরা 23 এপ্রিল কথা বলছি, 22-23 এপ্রিল কাতারের আমির গত বছর 2024 সালে কিন্তু বাংলাদেশ সফর করেছেন। এভাবে শেখ হাসিনাও কাতার সফর করেছেন 2023 সালে, তার আগের বছর। কাতার বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের সাথে এটি চমৎকার সম্পর্ক দীর্ঘদিন ধরে। আজকে হঠাৎ করে ডক্টর ইউনূস কাতার সফরে গেছেন আর 725 সৈন্য নেবার ব্যবস্থা হয়ে গেছে তা কিন্তু নয়। এই 725 সৈন্য নেবার ব্যবস্থাটা কিন্তু আরো আগের। এই যে 725 যে সৈন্য নেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে, এটির একটি MOU 2022 সালে অক্টোবরে স্বাক্ষরিত হয়েছিল এবং অক্টোবরে স্বাক্ষরিত হওয়ার পরে বাংলাদেশের মন্ত্রী পরিষদে 2023 সালের ফেব্রুয়ারি মাসে এটির অনুমোদন দিয়েছিল বাংলাদেশের মন্ত্রী পরিষদ। একটি চুক্তির খসড়া অনুমোদন করেছিল এবং সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 2023 সালের 7 মার্চ মঙ্গলবার। এবং স্বাক্ষরকে করেছেন, আমি একটি ছবি দেখাচ্ছি, এই যে ছবিটি দেখুন তো, চিনতে পারেন কিনা কে স্বাক্ষর করেছেন। সেই সময়ের সেনাবাহিনীর PSO, প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল ওয়াকারুজ্জামান, যখন 2023 সালের 7 মার্চ তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, আজকের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ এই চুক্তিটা হয়েছিল আগেই। এখন প্রশ্ন হচ্ছে যে 1129 জনের অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে এবং চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু এখন কেন কমলো? এখন 725 জনের কথা বলা হচ্ছে কেন? ডক্টর ইউনূসের কি কারিশমা আছে? এটি বাড়িয়ে দেন, এটি 5 গুণ বাড়িয়ে দেন, 3500 করে ফেলুন, দেখি কেমন পারেন। আসলে এটি এই জন্যই বলা যে ডক্টর ইউনূস সমানে গালিগালাজ করছেন এবং ইউনূসগণ শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে গালিগালাজ করছেন, কিন্তু শেখ হাসিনার যত সাফল্য আছে, কৃতিত্ব আছে, সেগুলোর কিন্তু শেয়ার নিচ্ছেন, ভাগ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক তেমনি ভাবে এই যে কাতারে যে আমাদের সেনা সদস্যরা যাচ্ছে, এটিও সেই শেখ হাসিনার সাফল্যেরই একটি। আমাদের দীর্ঘদিন যাবৎ কুয়েতে প্রায় 5000-এর মতো সৈন্য কাজ করছে, সেই 80-র দশক থেকে আজ পর্যন্ত কাজ করছে। সেই ধারাবাহিকতায় কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ করার একটি ব্যবস্থা হয়েছে, এটি কূটনৈতিক তৎপরতার কারণে। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে কাতার সফরে গেছেন আর বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় ধরনের দল যাচ্ছে, এটি ভাববার কিন্তু কোনো কারণ নেই। এই সাফল্যটিও কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের। এখন পর্যন্ত মোহাম্মদ ইউনূসের বা ডক্টর ইউনূসের সাফল্যের গুণগান গাইবার মতো কোনো ব্যাপার বা কোনো বিষয় আমার চোখে অন্তত পক্ষে পড়েনি যে এই কাজটা তিনি ভালো করেছেন। আমি একটা ভিডিওতে বলবো যে ডক্টর ইউনূস একটা বিরাট কাজ করলেন, শাবাশ ডক্টর ইউনূস।
আমি অন্য কিছু না, বারবারই উদাহরণ দেই, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে যে 7-8 বিলিয়ন ডলারের ঋণ সহায়তা, অনুদান, সাহায্য, সহায়তার যে গাল গল্প ওই সময় দিলেন, দেশে এসেও দিয়েছেন, ওই 8 বিলিয়ন ডলার আমন তো আমি দেখি কেমন পারেন, তাহলে আপনাকে বিরাট বাহবা দেব। আসলে কোনো সাফল্য নেই। ঠিক তেমনি এই যে 725 সৈন্য যে নেবার একটা আলাপ, এটি আগের যে চুক্তি হয়েছে 2023 সালের, সেই চুক্তির ধারাবাহিকতায় এটি হতে যাচ্ছে। কাজেই কাতার সফর নিয়ে ডক্টর ইউনূস যে বিশাল ঢাকঢোল পেটাবেন, গল্প করবেন, গল্প করবার মতো গল্প আসলে নেই। ডক্টর ইউনূসের পাশে কেন থাকলো না? ডক্টর ইউনূস আসলে পৃথিবীর দেশে দেশে যেখানেই যাচ্ছেন সেখানে অবমাননার শিকার হচ্ছেন। কাতারে তাকে রিসিভ করলেন কেমন ব্যক্তিত্ব, সেটি একটা বিষয়। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো না, কিংবা একটি জায়গায় বসলেন, সচিব পর্যায়ের একজন তার নিজ দেশের পতাকা বহন করছেন, কিন্তু আমার দেশের সরকার প্রধান পতাকা বহন করছেন না। এখানে আসলে অসম্মানে খুঁজে পাওয়া যায়। আসলে জাতীয় পতাকা ব্যবহার আমাদের দেশে কি আছে? আমাদের দেশে জাতীয় পতাকা ব্যবহার মন্ত্রী পর্যায়ের নিচে, যা মন্ত্রী পর্যায়ে গাড়িতে ব্যবহার করা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী গাড়িতে ব্যবহার করতে পারে, বা জাতীয় পতাকা ব্যবহারের একটা নিয়ম আছে। আমি জানি না কাতারে কি নিয়ম, যাতে কাতারে একজন রাষ্ট্রদূত পতাকা ব্যবহার করতে পারেন কিনা, নিজে পতাকা ব্যবহার করবেন, আর এক দেশের পতাকা, সরকার প্রধানের পাশে পতাকা থাকবে না। তারা বসে ধরে নিলাম যে কুশল বিনিময় করছেন। কুশল বিনিময় কালেও সেখানকার রাষ্ট্রদূতের পাশে পতাকা কেন? আজকে দিনভর ডক্টর ইউনূসের অন্যান্য কাতারের বিভিন্ন কর্মকর্তার সাথে যেসব বৈঠক হচ্ছে, সেখানে কাতারের কোনো পতাকাও নেই, বাংলাদেশের কোনো পতাকা নাই। আসলে পতাকাটা ব্যবহার হয় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান পর্যায়ে দুই দেশের বৈঠকের ক্ষেত্রে। আমি সাধারণ দৃষ্টিতে বলছি, এটির বিশেষ কোনো নিয়ম থাকতে পারে, কূটনীতিকরা ভালো বলতে পারবেন, আমি এটি নিয়ে ঘাটাঘাটি করিনি। তো যার কারণে এই যে পতাকা, গতকালকে ডক্টর ইউনূস উপস্থিত হলেন, কিন্তু পতাকা নেই কেন? আরেকটি জিনিস, ডক্টর ইউনূস দেশে এত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে গুরুত্বহীন সব সামিট, সম্মেলনে অংশগ্রহণ করছেন। এই যে আত্মা সম্মেলনটা কি? আত্মা সম্মেলনটাতে কি ডক্টর ইউনূসের যোগদান করা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল? এই সম্মেলনে যোগদান করলে কি বাংলাদেশের অনেক লাভ হয়ে যাবে? আমি তো সেই লক্ষণ দেখছি না। এই আত্মা হচ্ছে, আপনার ওয়েবসাইটে আত্মা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, আপনি গুগলে সার্চ দিলেও খুব বেশি জানতে পারবেন না। আপনার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইট সূত্রে যেটি জানা যায় যে আত্মা সেন্টার ফর এ সাস্টেইনেবল ফিউচার হলো একটি অলাভজনক নীতি, গবেষণা এবং অ্যাডভোকেসি সেন্টার, যা কাতার ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত। এবং এই সম্মেলনে তাদের ওয়েবসাইটে স্পিকার প্যানেলের একটা তালিকা দেওয়া আছে। আপনারা যদি ওয়েবসাইটে ঢুকে দেখেন যে আমি কোন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে এই স্পিকার প্যানেলে দেখলাম না। এটি কি ডক্টর ইউনূসের নিজস্ব সফরটাকে রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দিচ্ছেন? ডক্টর ইউনূস এমন সম্মেলন, সামিটে যখন বাংলাদেশের সরকার প্রধান ছিলেন না তখনও অংশগ্রহণ করতেন। এটি কি তারই অংশ? এটি বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দিলেন? এমনটাই কি? ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে এমন নানা রকম গুরুত্বহীন সফরে, গুরুত্বহীন সম্মেলনে অংশগ্রহণ করে আসছেন, এবং এই আত্মা সামিটটাও আমার কাছে তেমনটাই মনে হয়েছে। কোন দেশের সরকার প্রধান, এমনকি কোন মন্ত্রী পর্যায়েরও কোনো মানুষকে দেখলাম না। অর্থাৎ এটি তাহলে নিশ্চয়ই গুরুত্বহীন একটা সামিট। বাংলাদেশ রসাতলে যাচ্ছে, বাংলাদেশে হাজারো সমস্যা, একটা অস্থায়ী সরকার, নির্বাচন কবে হবে কোনো ঠিক নেই। এর মধ্যে ডক্টর ইউনূস এরকম গুরুত্বহীন সম্মেলন এবং সম্মেলনে যোগদান করছেন, বিদেশ সফর করছেন। এই যাত্রায় তার 4 দিনের সফরটির তার কাতারে প্রবেশটাই অসম্মানজনক, এবং একটা দেশের সরকার প্রধান হিসেবে অংশগ্রহণ করাটাও অসম্মানজনক।
এবং সবচেয়ে গুরুত্বের সাথে যেটি আলোচনা হচ্ছে, ডক্টর ইউনূসের পতাকা নেই কেন? পতাকা নেই, ওই যে বললাম যে দুই দেশের সরকার প্রধান পর্যায়ে বৈঠক হলে তখন পতাকা থাকে, কিন্তু তিনি একজন সচিব পদমর্যাদার মানুষের সাথে বসে আছেন, সেখানে আসলে পতাকা থাকাটা যুক্তিযুক্ত কিনা সেটি একটা বড় প্রশ্ন। যদিও বলা হচ্ছে যে কাতারের আমিরের আমন্ত্রণে ডক্টর ইউনূস কাতার সফর করছেন, কিন্তু আজকে দিনভর এখন পর্যন্ত আমরা এমন কোনো তথ্য পাইনি যে কাতারের আমিরের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। এবং সফরের কালে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কাতারের আমিরের সাথে বৈঠকের সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন থাকবে? যদি কাতারের আমিরের আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হয়, তাহলে নিশ্চিত করা উচিত সরকারের পক্ষ থেকে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। যদি না হয় বৈঠকটি, তাহলে এই সফরের গুরুত্ব কি? এই সফরে ডক্টর ইউনূসের পেছনে পতাকা থাকলো, ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল, না কি করলো, তাতে কিচ্ছু যায় আসে না। অর্থাৎ এই যে আপনার সামিট, এই সামিট উপলক্ষে ডক্টর ইউনূসের কাতার সফর একটি নিষ্ফল সফর, এটি নিয়ে আসলে কথা বলারও কিছু নেই, ঢাকঢোল পেটানোরও কিছু নেই। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।